নর্থ ইস্ট নিউজে এনায়েত করিমের লিখিত ধারাবাহিক জুলাই গেজেটের যে মেঘা প্রহসন এবং মেঘা জালিয়াতি সেটা নিয়ে লেখার আরও একটি ধারাবাহিক অংশ আজ আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি। জুলাই শহীদ গেজেটের মেঘা প্রহসন উন্মোচন। এনায়েত কবিরের বিস্ফোরক এই রিপোর্ট। হোটেল লুটেরা, গ্যাংস্টার, ৫ই আগস্টের পরে অপরাধীরা কিভাবে জুলাই শহীদ ৮৪৩ জনের গেজেট, ৩৭০ জনই আন্দোলনের বাইরে, জাতিসংঘ ও তাজুল ইসলামের ভুয়া ন্যারেটিভ দিয়ে ট্রাইব্যুনাল ও দল নিষিদ্ধের আইনি জালিয়াতির বিরুদ্ধে করা ভূ রাজনৈতিক বিশ্লেষণ আপনারা দেখছেন। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের আইনের শাসন ও সততার যে লম্বা লম্বা ডায়লগ দেওয়া হয়েছিল, লেখক ও গবেষক এনায়েত কবির এর সাম্প্রতিক অনুসন্ধানী রিপোর্ট সেই ঢোল পিটানো সততার তলে থাকা মেঘা প্রহসনকে টেনে হিচড়ে জনসমক্ষে এনে দাঁড় করিয়েছেন এবং প্রকাশ্য করেছেন। নিবন্ধের শিরোনাম কি সেটা একটু দেখেন। বাংলাদেশের জুলাই আগস্ট ২০২৪-এর তোলপাড়, অভিযোগকারীরাই হলেন আসামি আর ভুক্তভোগীকে করা হলো বিবাদী। In Bangladesh, July-August 2024, a Hellbell complaint was accused and victim the defendant। সেই কথাটাই এখানে বলেছে। বাংলাদেশের জুলাই আগস্টে 2004-এ তোলপাড় অভিযোগকারীরাই হলেন আসামি আর ভুক্তভোগীরা করা হলো বিবাদী। তার মানে যারা ভুক্তভোগী তাদেরকে আসলে আজকে এখানে বিবাদী করা হচ্ছেন এবং যারা অভিযোগ করে বা অভিযোগ করবেন তারাই হচ্ছে যে এই তাদেরকে মেরেছে বা কেটেছে তারাই হয়ে গেলেন আসামি। যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ২০২৪ সালের ৫ই আগস্টের পর নির্বিচারে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হলো, যাদের পিটিয়ে মারা হলো, তারা হয়ে গেলেন আসামি। আর যারা ৫ই আগস্টের পর হামলা চালালো, লুটপাট করতে গিয়ে নিজেদের লাগানো আগুনে পুড়ে মরল, যারা চিহ্নিত ডাকাত, গ্যাংস্টার বা মাদক ব্যবসায়ী, তাদের রাতারাতি রাষ্ট্রীয় গেজেটে পবিত্র জুলাই শহীদ বানিয়ে দেওয়া হলো। আর এই মনগড়া অসঙ্গতিতে ভরা ভুয়া তালিকার উপর ভিত্তি করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার কারিগর সাজিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে বিচার করা শুরু হলো এবং দেশের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো। আজকের এই ভিডিওতে আমরা এনায়েত কবিরের অকাঠ্য আইনি নথি, তথ্যের অডিটিং এবং যশোরে জাবের ইন্টারন্যাশনালের ১৮ জন লুটেরার শহীদ হওয়ার চাঞ্চল্যকর প্রমাণের উপর প্রতিটি পরতে পরতে জালিয়াতির রূপ উন্মোচন করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যগুলো আপনারা জানুন এবং বুঝুন। দর্শক, আসুন প্রথমেই আমরা এই তথাকথিত জুলাই শহীদ গেজেটে তৈরি তৈরি করার আইনি কাঠামো এবং কাঠামোর যে চরম ভণ্ডামি এবং স্থূলতা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। যেকোনো প্রশাসনিক বা রাষ্ট্রীয় গেজেট যখন প্রকাশ করা হয় সেখানে নিহতদের নাম, পিতার নাম, স্পষ্ট ঠিকানা, বয়স, পেশা, মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ, সময়, স্থান এবং মৃত্যু করার কারণ যেমন গুলির আঘাতে নাকি অন্য কিছু স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকা বাধ্যতামূলক। কিন্তু এনায়েত কবির তার রিপোর্টে দেখিয়েছেন সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৩ জনের যে শহীদ গেজেট দেওয়া হয়েছে সেখানে কোনো মৃত্যুর তারিখ নেই, সময় নেই, স্থান নেই। এমনকি মৃত্যুর কারণ কি সেটাও তোলা নাই। মানুষের সঠিক বয়স ও পেশা পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে। জেলা বা বিভাগ অনুযায়ী সাজানো তো দূরের কথা, সাধারণ নামের বানানগুলোকে পর্যন্ত এমনভাবে বিকৃত করা হয়েছে যাতে সাধারণ মানুষ বা সাংবাদিকরা গিয়ে ওই ব্যক্তির পরিচয় যাচাই করতে না পারে। কিন্তু সত্য কি চেপে রাখা যায়? সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের একটি নিরপেক্ষ অডিটিং দল বহু কষ্টে গেজেটের ৮৪৩ জনের মধ্যে ৭২২ জনের ব্যক্তিগত বায়োডাটা এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। আর সেই অনুসন্ধানের যে তথ্য বের হয়ে এসেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সমীক্ষায় দেখা গেছে গেজেটের প্রথম ৩৭০ জন ব্যক্তি কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো যুক্তই ছিলেন না। আর ১২১ জন ব্যক্তির নাম ঠিকানা গেজেটে এত বেশি ভুয়া ও ভুল দেওয়া যে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ৮৪৩ জন গেজেটের অর্ধেকের বেশি মানুষ আন্দোলনে শহীদই নন। অথচ সরকারি প্রজ্ঞাপনে পরিষ্কার বলা হয়েছে ১২ই জুন থেকে ৫ই আগস্ট ২০২৪ সালের মধ্যে রাষ্ট্রীয় বাহিনী বা আওয়ামী লীগ সমর্থকদের হাতে নিহতদেরই কেবল জুলাই শহীদ বলা হবে। তাহলে ৫ই আগস্টের পরে মরা কিংবা আন্দোলনে না থাকা মানুষকে কোন ক্ষমতার জোরে গেজেটে ঢুকানো হলো সেই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। বন্ধুরা, জালিয়াতির চরম
পরাকাষ্ঠা যদি আপনারা দেখতে চান বা অবস্থা যদি আপনারা বুঝতে চান, আসুন যশোর শহরের ৫ তারকা হোটেল জাবের ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডের ঘটনা একটু আমরা বিস্তারিত জেনে আসি। ঘটনাটি কি ছিল? ২০২৪ সালের ৫ই আগস্ট বিকাল ৩:৩০ টায় যশোর শহরে বৈষম্য বিরোধী সমন্বয়ক হারুন আর রশিদের নেতৃত্বে এক বিজয় মিছিল বের হয়। সেই মিছিলের একটি অংশ সাবেক আওয়ামী লীগ সাংসদ শাহীন চাকলাদারের মালিকানাধীন ১৬ তলা বিশিষ্ট হোটেলে জাবের ইন্টারন্যাশনালে হামলা চালায়। বিকাল থেকে শুরু করে পরদিন ৬ আগস্ট দুপুর পর্যন্ত সেখানে অবাধে ভাঙচুর, লুটপাট চালানো হয়। বালিশ, তোশক, ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যা লুট করা হয়নি। বিকাল ৪টার দিকে দ্বিতীয় একদল এসে বেজমেন্ট ও নিচতলায় পেট্রোল ও বারুদ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। তখন ১৪, ১৫, ১৬ তলায় তারা যারা লুট করতে উঠেছিল তারা সেই আগুনে ও ধোঁয়ায় আটকা পড়ে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ২৪ জন মারা যান। যার মধ্যে ২ জন ছিলেন হোটেলের নিরীহ কর্মচারী এবং একজন ছিল ইন্দোনেশিয়ার নাগরিক। এবার শুনুন আসল ধোঁকাবাজি। নিজেদের লাগানো আগুনে পুড়ে ছাই হওয়া সেই লুটেরাদের মধ্যে ১৮ জন মানুষকে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে পবিত্র জুলাই শহীদ বানিয়ে গেজেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তালিকায় থাকা এই ১৮ জন কারা? সেটা একটু আমরা দেখি। রুকনুজ্জামান রাকিব, শায়ন্ত মেহতাব, তারেক রহমান, আবরার মাসনুন, ইউসুফ আলী, আব্দুল্লাহ ইবনে শহীদ, মেহেদী হাসান আলিফ, সাকিব হাসান সাকিব, সাকিবুল হাসান মাহি, রুহান ইসলাম, সামিউর রহমান সাদ, মেহেদী হাসান, অ্যাডভোকেট ফয়সাল হোসেন, হাফিজ উদ্দিন, সোহানুর রহমান, ফজলে মাহাদি চয়ন, রিয়াদ শেখ এবং মিথুন মোর্শেদ। শুধু কি লুটেরা? গেজেটের ৩৩৫ নম্বর সিরিয়ালে থাকা হারুন ইসলাম ছিলেন তালিকাভুক্ত আক্তারুজ্জামান দিকু গঙের চিহ্নিত অপরাধী। গেজেটের ৫২২ নম্বর সিরিয়ালে থাকা ফজলে মাহাদি চয়ন ছিলেন এক হত্যা মামলার আসামি, মাদক পাচারকারী ও চিহ্নিত চাঁদাবাজ। গেজেটের ৬৯১ নম্বর সিরিয়ালে শেখ ছিলেন চয়নের ঘনিষ্ঠ সহযোগী। লুটপাট করতে গিয়ে নিজেদের আগুনে পুড়ে মারা গ্যাংস্টার, চাঁদাবাজ আর লুটেরাদের জাতীয় শহীদদের সম্মান দেওয়া হলো। যে স্বজনরা পরদিন ময়নাতদন্ত ছাড়াই লাশ হাসপাতাল থেকে নিয়ে চলে গিয়েছে, তাদের নাম কিভাবে রাষ্ট্রীয় শহীদের তালিকায় ঢুকে গেল, এর জবাব কি ট্রাইব্যুনাল বা অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে? দর্শক, এবার আসুন আমরা আরো একটা ভয়ঙ্কর কথা বলি। সেটা হচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশে একটু যাই। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি বানানোর জন্য একটা বিশাল লাশের সংখ্যার দরকার ছিল। আর সেই লাশের সংখ্যা বানানোর জন্য তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম এক জঘন্য চাল চাললেন। বাস্তবে ৪ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে কতজন মারা গিয়েছিল? নিরপেক্ষ অনুসন্ধানে দেখা যায় ১৬ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে পুলিশ ও রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা যান ৬ জন। আর ৪ আগস্ট পর্যন্ত নিহত সংখ্যা ছিল সর্বোচ্চ ৪২ জন। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থী ছিলেন মাত্র ৭ জন। সেই ৭ জন শিক্ষার্থীও পুলিশ নাকি কারো গুলিতে মারা গেছেন, তদন্তে তারও কোনো সুনির্দিষ্ট প্রমাণ ট্রাইব্যুনালে দাঁড় করতে পারেননি। তাহলে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক, যাকে লেখক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করেছেন, তিনি কোন তথ্যের ভিত্তিতে ১৪০০ জন নিহতের বয়ান বিশ্বজুড়ে প্রচার করলেন? জাতিসংঘের সেই তথাকথিত ১৪০০ জনের তালিকায় ৫ই আগস্টের পর নিহত হওয়া শত শত পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ সহিংসতার শিকার হওয়া মানুষদের নাম এক জায়গায় দলা পাকিয়ে কোটা আন্দোলনে নিহত হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে দর্শক বাস্তবতা। সেই বাস্তবতাই কিন্তু এনায়েত কবির এবং এই যে অ্যাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিকদের যে তদন্ত ৯ মাস ১০ মাসের যে তদন্ত, সেই তদন্ত রিপোর্টে এই সত্যগুলো আমাদের সামনে আজকে তুলে ধরেছেন। রাজনৈতিক ফায়দা লুটতে এবং আন্তর্জাতিক একটি দলের উপর গণহত্যার দায় চাপাতে ৫ আগস্ট পরে সহিংসতা, রাজনৈতিক হত্যাকাণ্ড, ডাকাতি, হোটেলের অগ্নিকাণ্ডে মরা মানুষকে শেখ হাসিনার উপর দায় চাপিয়ে দেওয়ার এক মহা জালিয়াতের ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়ের দাগ হয়ে থাকবে বলেই আমরা মনে করি। দর্শক, আমরা এই এনায়েত কবিরের আজকের রিপোর্টটা বরাবরের মতো আপনাদেরকে বোঝার জন্য এবং আপনারা যাতে এই রিপোর্টে কি লেখা হয়েছে হুবহু সেটাই বোঝার জন্য, আমি সর্বসাধারণে বোঝার জন্য আমি বাংলায় আপনাদেরকে এই রিপোর্টটা পড়ে শোনাচ্ছি। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, যেটা বাংলাদেশের মানুষের জানা উচিত বলে আমরা মনে করি, এবং সেই সত্যটা তাদেরকে আনার জন্য আমি বিস্তারিত বলার পরও আমি পুরো নিউজটা হুবহু আপনাদের সামনে একটু জানিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে। বাংলাদেশে জুলাই আগস্ট ২০২৪ এর তোলপাড় অভিযানকারীরাই হলেন আসামি আর ভুক্তভোগীরা হলেন বিবাদী। স্বাধীন তদন্তের দাবি, বিতর্কিত সরকারি নথির মাধ্যমে আগস্ট পরবর্তী হত্যাকাণ্ড এবং সম্পর্কহীন
মৃত্যুগুলোকে উদ্দেশ্যপ্রণীতভাবে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এনায়েত কবির ২৮শে জুলাই তার এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। জুলাই শহীদ গেজেটকে ঘিরে তৈরি হওয়া অন্যতম বড় তথাকথিত কেলেঙ্কারিটি হলো, এটি এমন এক পথ তৈরি করে দিয়েছিল যার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের গ্রেপ্তার ও হয়রানি করা সম্ভব হয়। যাতে যাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ২০২৪ সালে ৫ই আগস্টের পর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে এই গেজেটের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামের সাথে যুক্ত কথিত হামলাকারীদের দেওয়া হয়েছিল দায় মুক্তি। ছাত্র জনতা কিংবা তৌহিদি জনতা শীর্ষক বয়ান ব্যবহার করে জামাত ইসলামের রাজনৈতিক পরিচয় সুকৌশলে গোপন করা হয়েছিল। বিদেশি শক্তি, বেসরকারি সংস্থা, এনজিও, সেনাবাহিনী, জামাত ইসলামী, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এবং আন্তর্জাতিক ও দেশীয় উভয় সংবাদ মাধ্যম গণহত্যার ও গণকবরের একটি স্থায়ী বয়ান, ব্যানার বা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তবে লেখকের মতে প্রকৃত বাস্তবতা ছিল একেবারে ভিন্ন। জুলাই শহীদ গেজেট প্রস্তুত করার সময় এসব দায়িত্বে থাকা ব্যক্তিরা একটি স্থূল পদ্ধতি অবলম্বন করেছিলেন, যেখানে প্রতিটি ব্যক্তির মৃত্যুর তারিখ, সময়, স্থান ও মৃত্যুর কারণের মতো অপরিহার্য তথ্যগুলো তারা বাদ দিয়ে গিয়েছিলেন। গেজেটে মৃত ব্যক্তিদের বয়স ও পেশাও বাদ দেওয়া হয়েছিল এবং অনেকের ক্ষেত্রে এমনকি সঠিক ঠিকানাও সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল। দর্শক, এটি কোনো প্রশাসনিক বিভাগ বা জেলা অনুযায়ী সাজানো হয়নি। লেখকের মতে এমনকি সাধারণ বানানগুলো ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছিল, যার ফলে তালিকায় থাকা ব্যক্তিদের পরিচয়, রেকর্ড করা তথ্যের সঠিকতা যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও সাংবাদিক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কয়েকটি দল গেজেটে তালিকাভুক্ত ৮৪৩ জনের ব্যক্তির মধ্যে ৭২২ জনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে এ পর্যন্ত সক্ষম হয়েছেন। এই সমীক্ষায় দেখা যায় যে তালিকায় থাকা প্রথম ৩৭০ জন ব্যক্তির কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। গেজেটের অসঙ্গতির কারণে ১২১ জন ব্যক্তি সংক্রান্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের গুলিতে বাস্তবে কতজন নিহত হয়েছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে। এতে যুক্তি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির প্রসিকিউশন টিমের কারো কাছেই এর সুনির্দিষ্ট উত্তর নেই। একটি তদন্ত অনুসারে ১৬ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ৬ জন মারা যান আর ৪ আগস্ট পর্যন্ত আনুমানিক ৪২ জন নিহত হন। এই সমস্ত মৃত্যু পুলিশ বা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঘটেছে। প্রসিকিউশন তা চূড়ান্তভাবে প্রমাণ করতে পারেননি। লেখক বলেছেন, নিহতদের মধ্যে ৭ জন ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী, কিন্তু সে ক্ষেত্রগুলোতে তদন্ত একটি চূড়ান্ত নিশ্চিত হওয়া যায়নি যে তারা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা নিহত হয়েছেন। এভাবেই কিন্তু জালিয়াতি করা হয়েছে। একটার পর একটা ঘটনা এবং মৃত্যুর ঘটনাগুলো সামনে নিয়ে আসা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যাদেরকে লেখক জামাত ইসলামের ছাত্র সংগঠনের নেতৃত্ব পরিচালিত বলে বর্ণনা করেছেন, আওয়ামী লীগের নেতা ও কর্মীদের বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করেছিলেন। ৫ আগস্ট বিকালে শেখ হাসিনা ত্যাগ করার পর উগ্র জনতা, পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে ব্যক্তিদের উপর হামলা চালাতে শুরু করে। একযোগে থানাগুলোতে হামলা চালানো হয় এবং লেখকের মতে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সেই হামলা এবং হত্যাকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় পর্যালোচিত সময় নিহত হিসেবে তালিকাভুক্ত আনুমানিক ১৪০০ জনের মধ্যে পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। তবে লেখক উল্লেখ করেছেন যে জাতিসংঘের এই তালিকাটি এখন ব্যাপকভাবে যাচাই করা হয়নি। তার মানে একটু আগে যে তথ্য আমি বললাম, যে জাতিসংঘের এই তথ্যটি কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে, সুন্দরভাবে, সুনির্ভরভাবে যাচাইকৃত নয়। যেহেতু ৮৪৩ জনের নাম সম্বলিত বাংলাদেশ সরকারের জুলাই শহীদ গেজেটটি নিজেই অসঙ্গতিতে ভরা, তাই ১৪০০ মৃত্যুর সবাই কোটা আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল। জাতিসংঘের এমন দাবির বিশ্বস্ততার অভাব রয়েছে। সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও যে ১ জুন থেকে ৫ আগস্ট ২০২৪ এর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সদস্য দ্বারা বিরোধী কোটা আন্দোলনে নিহত হওয়ার কেবল জুলাই শহীদ হিসেবে এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ৫ আগস্টের পর দুর্ঘটনা বা সম্পর্কহীন ঘটনায় কথিতভাবে মারা যাওয়া ব্যক্তিদের কেন গেজেটভুক্ত করা হলো তা নিয়েও প্রশ্ন রয়েছে।
৫ আগস্টের পরবর্তী সময় বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সরকার পরিবর্তনের পর গণপিটুনি, সহিংসতা ও বিশৃঙ্খলার মধ্যেও বহু মানুষ মারা যান। আর এই ব্যক্তিদের কেন গেজেটভুক্ত করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিত্রায়িত করার উদ্দেশ্যে আন্দোলনের সাথে সম্পর্কহীন বলে অভিযোগ থাকা বিপুল সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তৎকালীন অন্তর্বর্তী সরকার, সাবেক আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম ভূমিকা পালন করেছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, যাকে লেখক সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেছেন, তার তত্ত্বাবধানে জাতিসংঘের তালিকায় ১৪০০ জন এবং জুলাই শহীদ গেজেটের ৮৪৩ জন ব্যক্তির নাম কিভাবে সংগ্রহ ও যাচাই করা হয়েছিল তা নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন। এটি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করে। সেগুলো একটু আমি আপনাদেরকে বলছি। ৫ আগস্ট ২০২৪ এর আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনীর হাতে ঠিক কতজন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়েছিলেন? জুলাই শহীদ গেজেটে তালিকাভুক্ত কতজন ব্যক্তি প্রকৃতপক্ষে ৫ই আগস্ট ২০২৪ সালের আগে মারা গিয়েছিলেন? আবু সাঈদ এবং মুগ্ধ ছাড়াও এমন কোন শিক্ষার্থী আছে কি যাদের নাম ৫ই আগস্টের আগে মারা যাওয়া সত্ত্বেও গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে? এবং আরো যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে, হয় সরকারের জুলাই শহীদ গেজেট অসঙ্গতিপূর্ণ, না হয় জাতিসংঘের প্রতিবেদনটি ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংঘটিত হত্যাকাণ্ডের জন্য কেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের দায়ী করা হলো? গেজেটের অন্যতম বড় কথিত অনিয়ম ছিল এমন ১৮ জন ব্যক্তির অন্তর্ভুক্তি, যারা যশোরের হোটেলে জাবের ইন্টারন্যাশনাল, সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন ৫ তারকা হোটেল হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করার সময় নিজেরা যে আগুন লাগিয়েছিলেন তাতেই আটকা পড়ে যান বলে অভিযোগ রয়েছে। জুলাই শহীদ গেজেটে নিচের ১৮ জন ব্যক্তির অন্তর্ভুক্তি করা হয়েছিল। এই এই যে যাদেরকে গেজেটের মধ্যে ঢুকা হয়েছিল এবং এই যে হোটেলে মারা গেছে যাদের কথা বলা হয়েছিল, এবং আমি নামটা কিন্তু এর আগেও দর্শক পড়েছি, তাদের পুরা নামটা এখানে আসছে। ৫ই আগস্ট বিকেলে আনুমানিক ৩টা ৩০ মিনিটে সমন্বয়ক হারুনা রশিদের নেতৃত্বে যশোর শহরে একটি বিজয়ের মিছিল বের হয়। লেখকের মতে মিছিলে অংশগ্রহণকারীরা ১৬ তলা বিশিষ্ট ৫ তারা হোটেল জাবের ইন্টারন্যাশনালে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বালিশ থেকে শুরু করে বিছানা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টিভি, টেলিভিশন প্রকৃতপক্ষে সবকিছুই লুট করা হয়েছিল এবং সেই লুটপাট পরদিন ৬ই আগস্ট দুপুর ২টা পর্যন্ত অব্যাহত ছিল। যেখানে লোকেরা পুড়ে যাওয়া তোশক সরিয়ে নিয়েছিল এবং হোটেলের মালামাল ভেঙে খুলে নিয়েছিল। এভাবে কিন্তু তারা লুটপাটটা করে পুরো হোটেলটাকে পরবর্তীতে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছিল। ৫ই আগস্ট দুপুর ১২টার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা করেন, তখন অনেকে ধরে নিয়েছিলেন যে সরকার পরিবর্তন আসন্ন। ভাষণ দেওয়ার আগেই দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যার মধ্যে ছিল বহু সরকারি অফিস, স্থাপনা লক্ষ্য করে হামলা, হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ। প্রথম হামলার প্রায় ১ ঘন্টা পর দ্বিতীয় একটি দল ফিরে আসে। কেউ বেসমেন্টে প্রবেশ করে ১, ১৩ ও ১৪ তলায় গিয়ে লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে। আর অন্যরা নিচের তলাগুলোতে পেট্রোল ও বারুদ ছিটিয়ে ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ হয়। আগুন দ্রুত ১৬ তলা ভবনটি ছড়িয়ে পড়ায় উপরের তলায় থাকা অনেকেই লেলিহান শিখা ও ঘন ধোঁয়ার কারণে বেরিয়ে আসতে পারেননি বলে জানা যায়। প্রতিবেদন অনুযায়ী ২৪ জন নিহত এবং সমসংখ্যক মানুষ গুরুতর আহত হন। ২৪ জন মৃতের মধ্যে একজন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি ২৩ জন হোটেলের ভিতরে আগুনে পুড়ে বা ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। হোটেলের ৩য় তলায় বার থেকে বেশ কয়েকটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়। নিহতদের মধ্যে ২ জন হোটেল কর্মচারী এবং একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশি ছিল। রাত ৯:৩০ দিকে আগুনের আংশিক নিয়ন্ত্রণ আসে। আর পরদিন সকাল ৫টার দিকে তা সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। স্বজনরা লাশ শনাক্ত করেন, তাদের পরিচয় ও ঠিকানা লিপিবদ্ধ করেন এবং ময়না তদন্ত ছাড়াই হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। এভাবে কিন্তু দেখেন তথ্য রেকর্ড ছাড়াই কিন্তু এই লাশগুলো নিয়ে গিয়েছেন এবং তবুও তাদেরকে এই জুলাই গেজেটে কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়া গেজেটের ৩৩৫ নম্বর ক্রিমিনাল সিরিয়াল থাকা রুহান ইসলাম নাকি পুলিশের তালিকাভুক্ত আক্তারুজ্জামান দিকু অপরাধী গ্যাংয়ের সদস্য ছিলেন। গেজেটের ৫২২ নম্বর সিরিয়ালে থাকা ফজলে মাহাদি চয়ন নাকি একটি হত্যা মামলার আসামি ছিলেন এবং মাদক পাচার ও চাঁদাবাজির সাথে যুক্ত ছিলেন। চয়নের সৎ বাবা একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় তিনি আগেই কয়েকটি মামলার বিচারে এড়াতে সক্ষম হয়েছিলেন। গেজেটের ৬৯১ নম্বর সিরিয়ালে থাকা রিয়াদ শেখ নাকি চয়নের সহযোগী এবং যশোর বিএনপি নেতা কাবিল শেখের ছেলে ছিলেন।
796 নম্বর গেজেটের সিরিয়ালে থাকা সৈয়দ মিথুন মুর্শেদের ছিলেন যশোর গোয়েন্দা শাখার ডিবি কর্মরত এক পুলিশ কর্মকর্তার ছেলে। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বা লেখকের মতে বাঙালি জাতির স্বাধিকার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং এর সমর্থকেরা জুলাই বিপ্লবীদের কাছে এমন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন যাদের হত্যা করা বৈধ বলে গণ্য হতে পারে। শহীদের এই তথাকথিত অতিরঞ্জিত অসঙ্গতিপূর্ণ মন গড়া তালিকার উপর ভিত্তি করেই পরবর্তীতে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। দর্শক, এই ছিল এনায়েত করিমের টোটাল রিপোর্টটি। আমি আপনাদের সামনে হুবাহু তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের বোঝার স্বার্থে এবং জানার স্বার্থে এই তথ্যটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, এই পুরো জালিয়াতির শেষ আইনি সামাজিক উদ্দেশ্যটা কি ছিল সেটা কি আপনারা বুঝতে পারছেন? এই তথাকথিত অতিরঞ্জিত, অসঙ্গতিপূর্ণ, ভুয়া, মনগড়া শহীদ তালিকার উপর ভিত্তি করে প্রচার করা হলো আওয়ামী লীগ নাকি একটি বিরাট গণহত্যাকারী দল। আর সেই বানোয়াট অজুহাত সামনে এনে বাংলাদেশে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কি অদ্ভুত বিচার ব্যবস্থা সেটা একটু ভাবেন। যেখানে ১৬ থেকে ১৯শে জুলাই মারা গেল ৬ জন, ৪ আগস্ট পর্যন্ত আনুমানিক ৪২ জন, আর বাকি সব লাশ ৫ই আগস্টের পরে উগ্র জনতা এবং জামাতের ক্যাডারদের চালানো তাণ্ডবের ফসল। সেই তারা নিজের অপরাধ ঢাকতেই ভুক্তভোগীদের বানিয়ে দিল আসামি, আর উগ্র হামলাকারীদের দেওয়া হলো আইনি দায়মুক্তি। আমরা এনায়েত কবিরের নিবন্ধের উপর ভিত্তি করে আন্তর্জাতিক মহলের কাছে সুস্পষ্ট ৫টি প্রশ্ন রাখছি। ১. ৫ই আগস্টের আগে বাস্তবে ঠিক কতজন শিক্ষার্থী রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গিয়েছেন? তার সুনির্দিষ্ট তালিকা কোথায়? ২. গেজেটে ৮৪৩ জনের মধ্যে হোটেল জাবেরের ১৮ জন লুটেরা এবং গ্যাংস্টারের কিভাবে শহীদ হলো সেই প্রশ্নটা বা সেই বিস্তারিত আপনারা আমাদেরকে জানাবেন। ৫ই আগস্টের পর জামাত বিএনপির ক্যাডারদের চালানো তাণ্ডবে নিহতর দায় শেখ হাসিনায় চাপানো হলো কোন আইনি যুক্তিতে, সেটাও আমরা জানতে চাই। জাতিসংঘের ভলকার তুর্ক কিভাবে যাচাই ছাড়া ভুয়া তথ্যের উপর রিপোর্ট তৈরি করলেন? ৫. ভুয়া গেজেট তৈরি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালানো, দল নিষিদ্ধ করা কি এক বিরাট আইনি দেউলিয়ত্ব নয়? দর্শক, ভুয়া তালিকা দিয়ে ইতিহাস লেখা যায় না, সত্য একদিন বের হবেই। আপনারা কি মনে করছেন? এই জালিয়াতি গেজেট ও বিচারিক প্রহসনের বিরুদ্ধে কি অবিলম্বে আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত নয়? আপনাদের কড়া এবং অকাঠ্য আইনি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে এই বিশাল জালিয়াতির রূপ সবার সামনে তুলে ধরুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বরাবরের মতো সেই সতর্কবার্তা আপনাদের দিতে যাচ্ছি। দেশে যে হারে শিশু নির্যাতন চলছে এবং ধর্ষণ চলছে এবং বিভিন্নভাবে বিভিন্ন উঠতি বয়সের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাতে আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং মুরুব্বি থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।